আত্মবিশ্বাস দু ধরনের হয়। একটা আসে ভিতর থেকে, তার কোনো উপাদানের প্রয়োজন হয় না। আর অন্য এক ধরনের আত্মবিশ্বাস আসে কোনো কিছুকে অবলম্বন করে। যারা আদতে খুব ভীতু মানুষ, তাদের এরকম কোনো অবলম্বনের প্রয়োজন হয়, যা শুরু হয় আত্মরক্ষার জন্য এই যুক্তিতে, কিন্তু তারপরে তা কোথায় গিয়ে দাঁড়ায় তা কেউই বলতে পারে না। মনস্তত্ত্বের এই আলো আঁধারির পটভূমিতেই কথাসাহিত্যিক দিব্যেন্দু পালিতের গল্প আত্মরক্ষা ও তারপর। দিব্যেন্দুকে বাঙালি পাঠক মূলত ঔপন্যাসিক হিসেবেই চেনেন, কিন্তু তার বেশ কিছু ছোট গল্পও আছে যা একই রকম ক্ষুরধার। এই গল্পটি প্রকাশিত হয়েছিল সাপ্তাহিক দেশ পত্রিকার 19শে জ্যৈষ্ঠ 1394, অর্থাৎ ইংরেজি 3রা জুন 1987 সংখ্যায়। আসুন শুনে নেওয়া যাক দিব্যেন্দু পালিতের গল্প আত্মরক্ষা ও তারপর, পাঠে আমি রৌহিন। শেষ পর্যন্ত পাওয়া গেল ছুরিটা। চন্দন কাঠের ওপর মিনে করা চিমছাম খাপ, দেখলেই বোঝা যায় অনেক পরিশ্রমের ফল, খুবই দামি জিনিস। আহ, খাপ শুদ্ধ ছুরিটার ওপর খুব সাবধানে হাত বুলিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল সহদেব। তাহলে ছিল, ঘরেই ছিল, কিন্তু ওই পর্যন্তই। খাপ থেকে ফলাটা বের করে ধার ও চমক ঠিকঠাক আছে কিনা দেখার সাহস হলো না। নিজেকে দূর বোকা, ভীতু, জন্মভীতু ইত্যাদি বলে কিঞ্চিত সাহস সঞ্চয়ের চেষ্টা করল সে। শুধু সন্দেহ নিরসনের জন্যই মসৃণ চন্দন কাঠের বাঁটটা ধরে টান দিল একবার। ভয়ঙ্কর, গোপনীয় ইস্পাতের চকিত আভাসই তার পক্ষে যথেষ্ট। হাতের তালুতে পুরো জিনিসটা রেখে ওজন দেখল, আর স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবল, ছুরিটা তাহলে ছিল, এই ঘরেই ছিল, এতদিন পরেও হারিয়ে যায়নি। বিকেলবেলা ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে একটা নিরাপদ জায়গা খুঁজল সহদেব। এমন কোনো জায়গা যেখানে রাখলে এটা যার তার নজরে পড়বে না, পরিষ্কার আড়ালে থাকবে, কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় দাঁড়িয়েই সে বুঝতে পারবে ছুরিটা আছে। আপাতত বিছানার তলায় লুকিয়ে রাখাই সহদেব সবচেয়ে নিরাপদ মনে করল, এবং আশেপাশে কেউ আছে কিনা দেখে নিয়ে পুরনো তোষকটা প্রায় আধা আধি তুলে ছুরিটা ঠেলে দিল ভিতরে। যাক, একটা সমাধান হলো। আত্মরক্ষার একটা উপায় এখন তার হাতের মুঠোয়। আসুক, কেউ আসুক, সামনাসামনি একটা পরীক্ষা হয়ে যাক। ঘরের ফুল সাইজ রংচটা আয়নাটার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে দেখতে সহদেব এইসব কথা ভাবল। তার ঠোঁট কাঁপছিল অল্প, নাকের পাটায় নুনছাল উঠে শুকনো দাগটা মাছির মতো দেখাচ্ছে, বাঁ চোখের নিচে কালশিটের দাগ এখনো খুব স্পষ্ট। আঙুল তুলে জায়গাটা টিপে দেখল সহদেব। কাটানো যন্ত্রণা, চোখের লাল ভাবটা এখনো যায়নি। মনে পড়ল কাল সন্ধ্যায় ফুটপাথে মুখ গুজরে পড়েছিল সে। চোখের তলায় প্রচন্ড ঘুষি মেরে ধরাশায়ী করার পরও আততায়ীরা যথেচ্ছ কিল, চড়, লাথি কষিয়েছে। যন্ত্রণায় সংজ্ঞা লোপ পাবার উপক্রম হয়েছিল তার, এবং একসময় মনে হয়েছিল এ যাত্রা সে বাঁচতে পারবে না। ভাগ্য ভালো, এই সময় কিছু লোকজন এসে পড়ে, সে বেঁচে যায়। বেঁচে গেছে এই বোধ মাথায় সাড়া দিতেই উঠে দৌড় দেয় অন্ধের মতো, মুখ ভর্তি রক্ত নিয়ে পালিয়ে যায়। আজ বলে নয়, ছোটবেলা থেকেই পলায়ন, যে কোনো পলায়ন তার কাছে বড়ই সুখের ব্যাপার। একেবারে বাড়ির দরজায় পৌঁছে সহদেব নিশ্চিন্ত হলো, আপাতত সে বিপন্মুক্ত। এত উত্তেজনা ও এলোপাথারি আক্রমণের মধ্যেও পকেট থেকে চাবিটা হারিয়ে যায়নি দেখে খুশি হলো সহদেব। চিনুকে রেস্টুরেন্টের ঘেরা কেবিনে নিয়ে গিয়ে কৌশলে কিছু উত্তেজনা আদায় করে নেবে ভেবে সঙ্গে কিছু টাকা নিয়েছিল, সেটাও ঠিক আছে। দরজা খুলে আবার দরজা বন্ধ করে দেবার আগে সে বাইরেটা দেখে নিল ভালো করে। হঠাৎ তার খেয়াল হলো এই ঝামেলায় যাবার মধ্যে গেছে সিগারেটের নতুন প্যাকেটটা। লাথির চোটে ভেঙে গেছে দেশলাইয়ের বাক্সটাও। কাঠিগুলো পকেটের মধ্যে ছড়ানো। শরীর জুড়ে ব্যথা, রগের পাশে শিরা দপদপ করছে, কনুই ছড়েছে। ফুটপাথে রগড়ে দেওয়ার ফলে হাঁটুর ছাল উঠে গেছে, সেখানে অল্প অল্প রক্ত। চোখের নিচে শক্ত হয়ে যাওয়া জায়গাটায় হাত বোলাতে বোলাতে ওদিকের পানের দোকানের ছোকরাটা কখন তার দিকে তাকাবে এই আশায় খানিকক্ষণ অপেক্ষা করলো সহদেব। তাকাতেই ইশারায় ডাকলো। কাছে এলে খুব সাবধানী গলায় বলল,
2 প্যাকেট সিগারেট দিয়ে যা, জানলা দিয়ে ফেলে দিবি। আর শোন, একটা দেশলাই। এই বলে সে দরজা বন্ধ করলো। আবার অতর্কিত আক্রমণের ভয় সে দরজা বন্ধই রাখলো। রাত্রে খেলো না, ঘন ঘন বাথরুম যাবার প্রয়োজন হচ্ছিল তার। স্নায়বিক প্রতিক্রিয়ায় প্রতিবারের কাজই অসম্পূর্ণ থেকে যাচ্ছিল। শেষবার বাথরুম থেকে বেরোবার মুখে বাড়িওয়ালা মিশ্রবাবুর সঙ্গে দেখা হলো। কি মশাই, বলার সঙ্গে সঙ্গেই রুমালে মুখের ক্ষত চাপা দিয়ে সহদেব বলল, কিছু না, আমাশা। ঘরে ঢুকে দ্রুত হাতে আবার চিটকিনিটা তুলে দিল সহদেব। সহদেব একাই থাকে। এই বৃহৎ ব্যস্ত শহরের অগণন মানুষের কর্মকোলাহলের মধ্যে সে নিজেই নিজের প্রতিভূ। সকালে কি দুপুরে কিছু মনে হয় না, কিন্তু রাত্রে গলির গলি পেরিয়ে ল্যাম্পপোস্টের ছায়া ছাড়িয়ে সে যখন ঘরে ফেরে এবং আন্দাজে চাবি ঘুরিয়ে দরজার তালা খোলে, এই কথাটি তখন তার ভীষণভাবে মনে হয়। ঘরটা ছোটই, অন্ধকার ও স্যাঁতস্যাঁতে। দুপুর 1:30 নাগাদ যখন জানালা দিয়ে রোদ আসে, তখন হয় সে অফিসে লেজার নিয়ে বসে আছে, না হয় ক্যান্টিনে। ফলে সকালে বা রাত্রে সে যখন এই ঘরটি ব্যবহার করে, সহদেবের মনে হয় ঘরটা বড়ই অন্ধকার। পিছনের ফালি দরজা দিয়ে কমন বাথরুমের ঠান্ডা শ্যাওলা ধরা মেঝে হাঁটতে হয় খুব সাবধানে, পা মেপে। নিজের অকেজো স্বাধীনতার প্রতি তখন সে আক্ষেপে ফেটে পড়ে। এই ঘরটায় তাকে প্রথম এনেছিল নির্মল। তখন দুপাশে দুটো ছোট তক্তপোষ ছিল। নির্মল আর সে একসঙ্গে উঠত, বসত, শুত। সহদেবের মনে তখন কিছুদিনের জন্য একটা একাত্ম বোধ জেগে উঠেছিল। নির্মল আর সে, সে আর নির্মল, এইভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো। নির্মল ছিল তার চেয়ে কম করেও 6 ইঞ্চি লম্বা, কিন্তু নির্মলের জামা গায়ে পড়লে তাকে খুব একটা বেমানান লাগতো না। সেই নির্মলও চলে গেল একদিন। নতুন চাকরি পেয়ে মাইনে 175 থেকে সোজা পৌঁছলো 400-র কাছাকাছি। কবে সে গোপনে দরখাস্ত ছেড়েছে, ইন্টারভিউ দিয়েছে, সহদেব কিছুই জানতে পারেনি। একদিন দেরি করে ঘরে ফিরে বলল, তোর সঙ্গে আর থাকা গেল না রে। বেশ ছিলুম, হঠাৎ স্ট্যাটাস বেড়ে গেল। জুনিয়র হলেও অফিসার তো, কোন দিন অফিসের লোকজন খোঁজ করতে আসবে, না সেটা ঠিক হয় না। কিরে, তুই কি বলিস? তক্তপোষের উপর বসে সিগারেট টানতে টানতে কল্পনায় রেস্টুরেন্টের কেবিনের ভেতর চিনুর পায়ে পা ঘষছিল সহদেব। ফ্যালফ্যাল করে কপলক নির্মলের মুখের দিকে তাকিয়ে থেকে বলল, যা ভালো বুঝিস কর। আসলে তখন সে বলতে চেয়েছিল, শালা সেলফিশ। পারল না, যেহেতু মনে মনে বরাবরই সে নির্মলকে ভয় পেত। নির্মল হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। অর্থাৎ সহদেব ধরেই নিয়েছিল নির্মল যা করবে সেটাই নির্মলের পক্ষে স্বাভাবিক। নির্মল তার চেয়ে সব দিকেই সুপিরিয়র, নির্মলের বলার রাইট আছে। যেমন একদিন এক রবিবারের সকালে নির্মল খবরের কাগজে রাশিফল দেখছে আর সহদেব তাড়িয়ে তাড়িয়ে চিনুর সঙ্গে তার মাখামাখির গল্প করছে। হঠাৎ নির্মল বলল, দেবু, তুই আর আমি সব ব্যাপারেই 50-50, হয় না এই মেয়েটাকেও ভাগাভাগি করে নি? তুমি কেচ্ছা করবে আর আমি কি কলা চুষবো? নির্মলের কথাটা বুঝতে সময় লেগেছিল সহদেবের, কিন্তু বুঝে ফেলার সঙ্গে সঙ্গেই তার মাথায় রক্ত উঠে গেল। চিনু আফটার অল তার, যতই ছুকছুক করুক, সহদেব মনে মনে ভেবেই রেখেছে একদিন তার সঙ্গে চিনুর বিয়ে হবে। সেই চিনুকে নিয়ে ইয়ার্কি? অপমানিত সহদেব ভয়ঙ্কর রেগে গিয়ে তক্ষুনি একটা কেলেঙ্কারি করার জন্য তৈরি হচ্ছিল। হঠাৎ কেমন গোলমাল হয়ে গেল। হাত পা শিরশির করতে লাগলো, নাক চুলকে উঠল ইত্যাদি। এরপরেই অসহায় হয়ে সে ভাবল, নির্মলের সঙ্গে বোঝাপড়া করা অর্থহীন, সে পারবে না। কোন রকমে আত্মরক্ষার জন্য বিড়বিড় করে সহদেব বলল, দেব রে দেব, অত ব্যস্ত কেন? বলতে বলতে সে বাথরুমে গেল। ঈশ্বর জানেন, সেই মুহূর্তে তার অপমান বোধে কোনো খুঁত ছিল না, সে শুধু ভয় পেয়েছিল। আপাতত ছুরিটা হাতে পেয়ে সহদেব অনেকটা আশ্বস্ত বোধ করছিল, যেন সে হঠাৎ খুব সহজ হয়ে গেছে এবং যন্ত্রণাও আগের তুলনায় অনেক কম। এইভাবে সে একা ঘরে কিছুক্ষণ পায়চারি করল, খানিক অন্যমনস্কভাবে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। ততক্ষণে বিকেল শেষ হয়ে গেছে, গলির মোড়ে গ্যাসের আলোটা জ্বলে উঠেছে, লোক চলাচলও কিছু কম নয়।
গত 24 ঘন্টা ঘরের দরজায় খিল তুলে দিয়ে সে ক্রমাগত আত্মরক্ষার উপায় সম্বন্ধে চিন্তা করেছে। গতকাল সন্ধ্যা থেকে আজ এতটা সময় পর্যন্ত সারাক্ষণই তার ভয় ছিল যে কোনো মুহূর্তেই সে আক্রান্ত হতে পারে। শত্রুরা তার মুখ চিনে রেখেছে, হয়তো কাছে পিঠেই আছে, চকিত ইশারায় যে কোনো সময়ই হানা দেবে। ছুরিটা পরোক্ষভাবে তার মানসিকতার আমূল পরিবর্তন ঘটাল। আত্মরক্ষার জন্য প্রত্যেকেরই কোনো না কোনো অবলম্বন থাকে, যেমন সহদেবের এই ছুরিটা। আহ, ছুরিটা এতদিন সে ভুলেছিল কেমন করে? কেন মনে পড়েনি তার নাগালের এত কাছে ছুরিটা ছিল, ঘরেই ছিল, ইচ্ছে করলেই সে ব্যবহার করতে পারত? ইত্যাদি ভেবে সহদেব তার অপরিণত বুদ্ধি ও স্মৃতিহীনতাকে দোষী না করে পারল না। আর কিছু না হোক, এর ফলে সে অনেকগুলি অপমানের হাত থেকে রক্ষা পেত। যেমন সেদিন ধরা যাক, নির্মল যখন চিনুকে নিয়ে ইতরের মতো রসিকতা করল, তখন ছুরিটা কাছে থাকলে নিশ্চয়ই সহদেব অমন ঝুলে পড়ত না। ছুরিটা কাছে থাকলে নির্মলই ভয় পেত, সমীহ করত তাকে। সহদেব ক্রমশ নির্ভয় ও স্বাভাবিক হয়ে উঠল। এখন সে অনেক সুস্থ ও সহজ বোধ করছিল। বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে এলো, পোশাক বদলে বাইরে বেরোবার জন্য দরজা খুলল। এই সময় একা বেরোতে গিয়ে আবার তার অস্বস্তি শুরু হয়। কি ভেবে আবার ঘরে ঢুকে তোশকের তলা থেকে ছুরিটা বের করে পাঞ্জাবির ঝুল পকেটে রেখে দরজায় তালা দিল। রাস্তায় বেরিয়ে দেখলো কলকাতা তেমনি আছে। এই 24 ঘন্টায় এতটুকুও বদলায়নি। পানের দোকানের আয়নায় সিগারেট কিনতে কিনতে নিজের মুখ দেখে প্রকৃতই অবাক হয় সহদেব। বাঁ চোখের নিচে সেই ক্ষতটা গেল কোথায়? অল্প কালশিটের দাগ অবশ্য আছে, কিন্তু এখন দেখে তেমন বিসদৃশ্য মনে হয় না। যেন কিছু একটা ঘটেছিল, তবে মাত্র গতকাল নয়, বেশ কিছুদিন আগে। এখন সামান্য চিহ্ন মাত্র চোখে পড়ে। তাহলে কি স্যাঁতস্যাঁতে প্রায়ন্ধকার ঘরে আয়নাটা তার সঙ্গে প্রবঞ্চনা করল? সহদেব ঠিক বুঝতে পারল না। যা হোক, সিগারেট কিনে কপা হেঁটে গলির মোড়ে পৌঁছে সহদেব রেস্টুরেন্টে ঢুকলো। এরই মধ্যে কিছু ভিড় জমেছিল ভিতরে। কয়েকটি অচেনা মুখ দেখে গত সন্ধ্যার স্মৃতির সঙ্গে মিলিয়ে নিয়ে হাতের মুঠোর পকেটে চেপে ধরল সহদেব। না, ছুরিটা আছে। কেউ জানে না ইতিমধ্যে জন্মান্তর হয়ে গেছে তার। ইচ্ছে করলেই সে এখন আত্মরক্ষার জন্য যে কোনো আক্রমণ প্রতিরোধ করতে পারে। আত্মরক্ষার জন্য যে কোনো প্রতিশোধ গ্রহণে সে আর পিছুপা নয়। রেস্টুরেন্টের ভিতরে ঢুকে একটা নিরাপদ কোণ বেছে নিয়ে সহদেব বয়কে ডেকে চা ও টোস্ট দিতে বলল। ক্ষতচিহ্নিত তার মুখের দিকে কেউ লক্ষ্য করছে কিনা দেখে নিয়ে আয়েশ করে সিগারেটটা ধরালো। এই সময় জনান্তিকে তার সঙ্গে কিছু আলগা কথাবার্তা মালিকের হয়, যেমন, এই যে দেবুবাবু, কাল কি হয়েছিল মশাই? কিছু না, মাইল্ড ব্যাপার, ওই ছেলে ছোকরাদের কারবার। ওহ, এই, আমরা তো খবর পেলাম অন্যরকম। যাকগে, এক এলাকার লোক, তেমন দরকার হলে বলবেন, আমাদেরও মোটামুটি হাত পা চলে। না, তেমন দরকার হলে আমি একাই পারি। গরম চায়ে চুমুক দিয়ে সহদেব ঝরঝরে বোধ করল। সে যে সাহসী হয়ে উঠেছে তার প্রমাণ, যে কথা সে আগে কোনোদিন বলতে পারেনি, এখন অনায়াসে কালক্ষেপ না করেই সে তা বলতে পারল। আত্মবিশ্বাস ফিরে পেয়ে এক ধরনের উদারতা দেখা দিল তার মনে। উপযাচিত হয়ে সামনের লোকটিকে একটা সিগারেট অফার করলো সে। তারপর আর কি খবর? খবর তো কাগজে। সেই পুরনো স্মার্টনেস সহজেই চিনতে পারলো সহদেব। জনসন কি বলেছে শুনেছেন? না, ঘাড় নাড়ল সহদেব। কাগজের খবরে সে কোনোদিনই উৎসাহ বোধ করে না। প্রতিদিন সকালে রেস্টুরেন্টে এসে যেটুকু সময় থাকে কাগজে চোখ বুলিয়ে নেয়। আজ পারেনি। আজ সে সারা সকাল ঘরেই ছিল। জনসন বলেছে আমেরিকা নাকি নতুন এক বোমা আবিষ্কার করেছে, যাতে একটি বিস্ফোরণেই অর্ধেক পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। নাকি? সহদেব গা করল না। জনসন কি বলেছে জানায় তার কোনো কৌতূহল নেই। প্রায় এসব কানে আসে, কিন্তু যতই শোনে এইসব নাম শুধুই কাগজি বলে মনে হয়। মাঝে মাঝে এমনও মনে হয়েছে এরা শুধুই নাম, অস্তিত্বহীন, নিরাবয়ব নাম মাত্র। কমুহূর্ত চুপচাপ। লোকটি বলল, এসবই নাকি আত্মরক্ষার জন্য, ইন সেলফ ডিফেন্স।
আমরা কোথায় চলেছি মশাই? গুলি মারুন, গুলি মারুন। টেবিলের এক কোণে বাসি খবরের কাগজটা পড়েছিল, হাত বাড়িয়ে তুলে নিল সহদেব। বহু হাতের ব্যবহারে ছিঁড়ে খুঁড়ে গেছে। প্রথম পৃষ্ঠাটা সহদেব এড়িয়ে গেল, কারণ জানতো ওখানে চোখ রাখলেই বড় টাইপে জনসন নামটা তার চোখে পড়বে। তারপর সেই এক গাদা কচকচি। যতই পড়ে এসব কেমন হাস্যকর মনে হয়। তবে আত্মরক্ষা, হ্যাঁ, আত্মরক্ষা যে কোনো সময় অত্যন্ত প্রয়োজনীয়, বেঁচে থাকার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। সহদেব অনায়াসে দ্বিতীয় পৃষ্ঠার আইন আদালতে চলে গেল। আজ কোনো পাশবিক অত্যাচার বা বলাৎকারের খবর নেই দেখে সে স্পষ্টই হতাশ হয়। চিন্তাই আছে, বাড়িওয়ালার সঙ্গে ভাড়াটের মারামারি আছে, তবু মেয়ে চুরি নেই কেন? এই চিন্তায় সহদেবের গোটা শরীর জুড়ে আকস্মিক বিদ্যুৎ প্রবাহের মতো একটা শিহরণ শুরু হলো। প্রথমেই রাগটা গিয়ে পড়ল মিশ্রবাবুর উপর। কারণে অকারণে কিছুদিন যাবৎ লোকটি তাকে বড়ই অপমান করছে, এর একটা বিহিত হওয়া দরকার। চলি আজ। সহদেব উঠে দাঁড়ালো, কাউন্টারে পয়সা দিয়ে বেরিয়ে পড়ল রাস্তায়। ভয়ঙ্কর অপমান বোধ ক্রমেই ক্লিষ্ট করে ফেলছিল তাকে। এই মুহূর্তে নিজের সম্পর্কে ভাবতে গিয়ে পূর্বাপর অসংখ্য অপমানের ঘটনা মনে পড়ছিল তার। এখন থেকে প্রতি মুহূর্তেই তাকে আত্মরক্ষার কথা ভাবতে হবে। আহ, ছুরিটা। পকেটে হাত দিয়ে সহদেব চন্দন কাঠের পিলক স্পর্শ গ্রহণ করল। তারপর সাবধানে রাস্তা পার হলো। পুরনো ঘটনা 14 কি 15 বছর আগেকার কথা। সে বছর কাশ্মীরে বেরিয়ে ফিরে ছুরিটা তার হাতে গুঁজে দিলেন তার বাবা। উৎফুল্ল সহদেব পুরো দুদিন ছুরিটা তার কাছে রাখলো। আহ, ছুরিটা! এমনকি স্বপ্নের মধ্যেও ছুরিটা তাকে ছাড়ল না। একদিন মাঝরাতে হঠাৎ বিছানার ওপর জেগে উঠে বসে দেখল, না, তার নধর পেট ফালা ফালা বা রক্তাক্ত কিছুই হয়নি। সে শুধু স্বপ্ন দেখছিল। সেই থেকে অনেকদিন পর পর্যন্ত তার চিন্তার ভেতর গরম রক্তের ফোঁটা অবিরাম টুপটাপ ঝরে পড়ত। হঠাৎ ছুরি কেন? মার এই প্রশ্নের উত্তরে বাবা বলেছিলেন, ও ভালোবাসে, তবে। একটু থেমে বাবা বলেছিলেন, তবে দেবু বাবা, ওটা সাবধানে রেখো, যাকে তাকে মেরো না, ওটা তোমার আত্মরক্ষার জন্য। আত্মরক্ষা কেন বা আত্মরক্ষার অর্থ কি সেসব বোঝার বয়স তখন নয়, কিন্তু এটা ঠিক সেই বয়সেই ছুরি সম্পর্কে সহদেবের মনে একটা স্পষ্ট প্রবণতা গড়ে উঠেছিল। ইস্পাতের তীক্ষ্ণ ধারালো ফলায় সে ভয়ঙ্কর অগ্নুৎপাতের সম্ভাবনা টের পেত। বাড়িতে ইলিশ মাছ এসেছে, বঁটি দিয়ে মাছ কাটতে বসেছে মা। মা ও বঁটির গায়ে সূর্যালোকের প্রখর আভা। এই সময় দূরে দাঁড়িয়ে কাঁপুনি শুরু হতো সহদেবের সর্বাঙ্গে। রক্তক্ষরণের ঠিক আগের মুহূর্তে সে বুঝতে পারত বঁটির গায়ে রক্তের তাপ লাগতে শুরু করেছে। অদ্ভুত আনন্দ পেত সহদেব। মা ডাকত, আয়, কাছে আয় না। সহদেব নড়ত না। তার যত আনন্দ সবই দূর থেকে দেখার, কাছে যাবার সাহস ছিল না। তেমনি কালী পুজোর পাঠা বলি দেখার জন্য রাত জেগে বসে থাকতো সে। ছুরি কাঁচি ধার দেবার লোক পথ দিয়ে হেঁকে গেলে ছুটে আসতো বাইরে, যেন কেউ তাকে টানত, সম্মোহিত করত। অস্ত্র সম্পর্কে যুগপৎ ভয় ও আকর্ষণ সহদেবকে এতই পীড়িত ও অসহায় করে তুলেছিল যে দীর্ঘকাল ছুরিটা কাছে থাকা সত্ত্বেও কোনোদিন খাপ থেকে পুরোটা বের করে দেখার মতো সাহস হয়নি। আপাতত আত্মরক্ষার উপায় সম্পর্কে নিশ্চিত হয়ে ফুটপাত ধরে হাঁটতে লাগলো সহদেব। এখন সন্ধে, এখানে ওখানে অন্ধকার, বাড়ির আড়াল পড়ায় কোথাও বা ছায়াটা একটু বেশি। মন্থর হাওয়া মাঝে মাঝে ছুটে এসে ওর ঘাড়ে সুরসুরি দিয়ে যাচ্ছিল। সহদেব স্থির করলো এখন বুথে গিয়ে সে চিনুকে ফোন করবে। গতকাল যাবে বলে বেরিয়েও মাঝপথে হঠাৎ আক্রান্ত হতে হলো। মার শালাকে! এই কথা কানে ঢোকা মাত্র সহদেব তার ঘাড়ের পেছনে মন্থর হাওয়া আপাতত যেখানে সুরসুরি দিচ্ছে প্রচন্ড মুষ্টাঘাত টের পেয়েছিল। মুহূর্তের মধ্যে ভূতলশায়ী হলো সে। চিনু কি কাল যথাসময়ে এসেছিল? অপেক্ষা করেছিল তার জন্য? বাস স্টপেই দাঁড়িয়েছিল, নাকি একটু সরে গিয়ে দুধের ডিপোর আড়ালে? জানতে ইচ্ছে করে। চিনুর সম্পর্কে সবকিছু জেনে ফেলার প্রবণতা মাঝে মাঝে ক্ষিপ্ত ও অসহিষ্ণু করে তোলে তাকে।
এবং তখনই আবার তার তলপেটে ও জঙ্ঘায় অস্থির কাঁপুনি শুরু হয়। সে কি নার্ভাস হয়ে পড়ছে? শক্তি সঞ্চয়ের জন্য ডান পকেটে একটা হাত ঢুকিয়ে রাখলো সহদেব। কেমন যেন একটা শীতল অনুভূতি। আহ, ছুরিটা। চিনুই ফোন ধরলো। সহদেবের গলা শুনে কেমন একটা খুশির শব্দ করলো মুখে। তারপর যথারীতি তার অনুযোগ শুরু হলো। কি ব্যাপার, কাল এলে না কেন? বলছি, চিনু, তুমি কি এসেছিলে? না এলে জানবো কি করে? একটু বিরতি। অফিসে ফোন করেছিলাম, শুনলাম যাওনি। কি হয়েছিল? আর বলো না, ট্রাম থেকে নামতে গিয়ে পড়ে গেলাম। সে কি? চিনুর আতঙ্কিত কণ্ঠস্বরে বিন্দুমাত্র বিব্রত হলো না সহদেব, বরং সে খুশি হলো। আগে থেকে কিছু না ভেবেই সে অনায়াসে একটা মিথ্যা অজুহাত দেখাতে পারল। তাহলে তার মধ্যে কনফিডেন্স ফিরে আসছে। আহ, ছুরিটা। তুমি এখন কি করছো? এই তো ঘামাচি হয়েছে, স্নান করতে যেতাম। শুনেই দপ করে শরীর জ্বলে উঠল সহদেবের। ভালো, খুব ভালো। সাবান মেখো। কাল আসবে? ঘরে এসো। ঘরে? একটু যেন ভাবলো চিনু। সেই বিদঘুটে বাড়িওয়ালাটা কিছু বলবে না তো? ভয় লাগে। না না, তাহলে যাব। তুমিই বরং নিয়ে যেও। বেশ, কাল 6টায়। হুম, রাখছি। হুম। খুব সন্তর্পণে সময় নিয়ে রিসিভারটা নামিয়ে রাখলো সহদেব। একদিন কামাই করার পর আজ তাড়াতাড়ি অফিস পৌঁছবে ভেবেছিল, তবু দেরি হয়ে গেল। স্নান করতে গিয়ে সহদেব দেখলো বাথরুম বন্ধ, মিশ্রবাবু নিজেই ঢুকেছে। অপেক্ষায় ঘর বার করার সময় ভিতরে জলের অপচয়ের শব্দ মুহূর্তে মুহূর্তে তাকে উত্তেজিত ও ক্রুদ্ধ করে তুলছিল। তারপর কোনো রকমে স্নান সেরে খেয়ে সে ছুটল। বড় রাস্তায় পৌঁছে দেখলো লাস্ট এক্সপ্রেস বাসটা তার নাকের উপর দিয়ে চলে যাচ্ছে। ট্রাফিক সিগন্যালে অল্পক্ষণ দাঁড়াতেই পড়ি কি মরি করে ছুটল সহদেব। মুহূর্তের জন্য সে ভুলে গিয়েছিল যে তার পকেটে ছুরিটা আছে। সহদেব প্রায় পৌঁছে গিয়েছিল, হ্যান্ডেল ধরে লাফিয়ে ফুটবোর্ডে ওঠার জন্য হাতটাও বাড়িয়ে দিয়েছিল। ঠিক তক্ষুনি ঠকাস শব্দে ছুরিটা পকেট থেকে বেরিয়ে পড়ে গেল মাটিতে। নিচু হয়ে ছুরিটা তুলতে যাবে, দেখলো বাসটা চলে যাচ্ছে। অগত্যা ট্রামের জন্য অপেক্ষা এবং দেরি। যা হোক, অফিসে পৌঁছে সে অনেক স্বস্তি বোধ করল। পুরো 1 গ্লাস জল খেলো, বেয়ারাকে ডেকে বলল পাখাটা ফুল করে দিতে, সিগারেট ধরালো। আর একবার বেয়ারাকে ডেকে ক্যাশ রেজিস্টারটা দিয়ে যেতে বলল। অফিসটা কেমন যেন থমথমে। কেউ কাউকে দেখছে না, এমনকি তাকেও না। তাহলে কি তার চোখের নিচের ক্ষতচিহ্নটা ইতিমধ্যে মিলিয়েই গেছে? বোঝা যায় না। ব্যস্ততার জন্য আজ সকাল থেকে ক্ষতটার কথা তার মনে পড়েনি। চিন্তার ভিতর আঙুল তুলে জায়গাটা টিপে দেখলো সহদেব। না, আর তেমন যন্ত্রণাও নেই। ঠিক সেই সময় বেয়ারা এসে বলল, যান, বড়বাবু ডাকছে। সহদেব উঠল। বড়বাবু ডাকছে শুনেই এতক্ষণের জমে ওঠা মৌতার পানসে হয়ে গেল। বিরক্ত সহদেব এই আকস্মিক ডাকে বরাবরই শঙ্কিত হয়। প্রায়ই ভেবে রেখেছে, অফিসে একজন বড়বাবু না থাকলে জীবনযাপন অনেক সুখকর ও সহজ হয়ে উঠত। যেমন এই মুহূর্তে সহদেব না ভেবে পারল না যে লোকটা আবার তাকে জ্বালাবে। ফলে বড়বাবু কি বলছেন না বলছেন শোনার আগেই তার মনে প্রতিক্রিয়া শুরু হয়ে গেল। আপনাকে নিয়ে আর পারা গেল না মশাই। ঢের ঢের লোক দেখেছি, কিন্তু আপনার মতো। প্রায় মুখস্থ কথাগুলো বলতে বলতে থেমে গিয়ে সহদেবের মুখের দিকে তাকালেন ভদ্রলোক। সহদেবকে আলাদা করার আগেই সহদেব যেন আলাদা হয়ে গেছে। ভাবলেশীন নির্বিকার মুখ, পকেটে হাত ঢোকানো। সহদেবের গলা পর্যন্ত একটা ঢেকুর উঠে এসেছিল। কোনো রকমের সামলে নিয়ে বলল, কি বলছেন বলুন। আপনার বুক নিয়ে মুখস্থ হয়ে গেছে, আর ভালো লাগে না। ভালো না লাগলে চাকরি ছেড়ে দিন। আপনি কে মশাই? ক্ষুব্ধ ঘৃণা মেশানো গলায় বলল সহদেব। রোজই দেখি তোড়পে যাচ্ছেন। আমি আপনার হুকুমদার নই। আচ্ছা, তাহলে আপনার বইপত্র সব সাহেবের ঘরেই পাঠিয়ে দিই, তিনিই যা করার করবেন। ভদ্র ভাষায় কথাও যখন বলতে শেখেননি। কি বললেন? পকেটের ভেতর সহদেবের মুঠি শক্ত হয়ে উঠল। বাঁ হাতে চেয়ার ঠেলে পকেট থেকে ডান হাতটা চটপট বের করতে যাচ্ছিল। আশপাশ থেকে অনেকগুলো চেয়ার একসঙ্গে নড়ে ওঠার শব্দ হলো।
কয়েকজন ছুটে এসে ধরে ফেললো তাকে। আরে কি মশাই, হঠাৎ মাথা গরম করছেন কেন? আলবাত করব। পিছু হটতে হটতে সহদেব বলল, আমি দেখেছি কথায় কথায় আমায় অপদস্থ করার চেষ্টা করেন উনি। রোজ শুনি, কিছু বলি না। আমি কারো বাপের চাকর নই। আহ, কি হচ্ছে, ছি ছি। রাখুন আপনাদের ছি ছি। নিজের সিটে বসতে বসতে চাপা গলায় বলল সহদেব, বলুক আবার, শালাকে একদিন ছুরি মারব। সহদেব বাবু প্লিজ, এটা অফিস, পাগলামি করবেন না। ব্যাপারটা সেইখানেই চাপা পড়ে গেল, কিন্তু সহদেবের মন থেকে রাগ ও জ্বালা গেল না। পরবর্তী সারাটা সময় সে অস্বস্তিতে ছটফট করলো, কাজে মন বসলো না। লেজারের এন্ট্রি মেলাতে গিয়ে নামতায় ভুল হতে লাগলো বারবার। ভয়ঙ্কর অপমানে সহদেব অনুভব করছিল তার শরীরের রোমকূপগুলো উত্তেজনায় ফেঁপে উঠছে, ঠোঁট কাঁপছে। বিখ্যাত বড়বাবুকে সহদেব শাসিয়েছে, কথাটা জনে জনে রাষ্ট্র হয়ে গেল। সহদেব গা করল না। দুপুরে প্রায় ফাঁকা ক্যান্টিনে বসে ঠান্ডা চায়ে চুমুক দিতে দিতে গেট মিটিং এর স্লোগান কানে এলো, ইনকিলাব জিন্দাবাদ, জুলুমবাজি চলবে না, ভিয়েতনাম জিন্দাবাদ ইত্যাদি। খানিক কান পেতে শুনল সে। ফাঁপা চিৎকারের শব্দ কানের পর্দায় ঘা মেরে মেরে ভোঁতা হয়ে যায়, কোনো অর্থই বোধগম্য হয় না। অন্যমনস্কতার ভিতর পৃথিবীর মানচিত্র অনুমান করে ভিয়েতনামটা কোথায় জায়গাটা খুঁজে বার করবার চেষ্টা করলো সহদেব। পারল না। চিন্তার মধ্যে চতুর্দিকের নানা রকম ধ্বনির মধ্যে অস্পষ্টভাবে ধরা দিয়েও ভিয়েতনাম ক্রমশ মুছে যাচ্ছিল। কান ঝাঁঝা করে উঠল। সে একা, ভয়ঙ্কর একা। বহু কণ্ঠের মিলিত চিৎকার অসহনীয় হয়ে উঠলে সহদেব অনুভব করল তার রক্তে কোনো চাঞ্চল্য নেই, সে একা। দেখতে দেখতে বেলা পড়ে আসে, ঘন রোদ্দুরে পাতলা ছায়া পড়ে। টানা হলঘরের আলোগুলো একসময় পটাপট জ্বলে ওঠে। সহদেব কিছুতেই সুস্থির হতে পারছিল না। সকালের ঘটনাটার গ্লানি যতবারই সে মুছতে চাইল, ততবারই চিন্তার ভিতর নতুন উৎপীড়ন শুরু হলো। যা করেছে ঠিকই করেছে, এছাড়া কোনো উপায় ছিল না। এরকম একটা চিন্তাকে যুক্তি দিয়ে প্রতিষ্ঠার চেষ্টা করছিল সে। যদি রিপোর্টের হয়, বড়বাবু নালিশ করেন, সহদেব ভাবল তাহলে সে সত্যি কথাটাই বলবে। অফিসটা কারো মৌরসি পাট্টা নয়। ছুটির আগে অফিসে হঠাৎ চাঞ্চল্য দেখা দিল। কিছু একটা ঘটতে চলেছে এইরকম ভাব, চতুর্দিকে অদ্ভুত তৎপরতা। সহদেব কারণ বুঝল না। তখন চিনুর কথা মনে পড়ায় উঠে ল্যাবরেটরিতে গেল। প্যাসেজে অরুণের সঙ্গে দেখা, বাখারিতে পোস্টার এঁটে পিছনের সিঁড়ি দিয়ে নিচে যাচ্ছিল। বলল, কি দাদা, আসছেন তো? কোথায়? বাহ, জানেন না? আপনি দেখছি বড়ই ইনডিফারেন্ট। আজকে আমরা প্রসেশন করে ডেমনস্ট্রেশনে যাচ্ছি বলে হাত ঘুরিয়ে পোস্টার দেখালো অরুণ। হ্যান্ডস অফ ভিয়েতনাম সহদেব পড়ল। ইংরেজির পাশে অসমান বাংলায় লেখা, জুলুমবাজি চলবে না। ভালোই তো। রুমাল বের করার জন্য ডান পকেটে হাত দিয়েছিল সহদেব, কিছু মনে করায় বা পকেটে হাত ঢোকালো। একটা ছোট্ট দেশ, অরুণ বলল, কেমন লড়ছে দেখছেন? এই হলো লাইফ। এই জুলুমবাজি মশাই স্ট্যান্ড করা যায় না। কথাটা ঠিক। বুদ্ধিমানের মতো ঘাড় নাড়ল সহদেব। অরুণ বলল, আসুন, আমরা নিচেই আছি। অরুণ চলে যাবার পরও সহদেব নড়ল না। মুহূর্ত দাঁড়িয়ে থাকলো। তারপর কি করবে, এখন তার কি করা উচিত? মিছিলে যাবে না সোজা চিনুর উদ্দেশ্যে? মনস্থির করতে না পেরে আবার ল্যাবরেটরির দিকে এগোলো। সমগ্র ব্যাপারটি চিন্তা করতে গিয়ে তার মাথা ঝাঁ ঝাঁ করে উঠল। সব এক একটা শয়তান। ভিয়েতনাম জিন্দাবাদ, কিন্তু তার জন্য এদের কোনো মাথা ব্যথা নেই। থাকলে আজ অফিসে সে প্রতিশোধ নিতে পারত। ফলে ব্যাপারটা এইরকম দাঁড়ালো, অপমানিত হয়েও সে আত্মরক্ষা করতে পারল না। অথচ সকালের ঘটনা যদি রিপোর্টেড হয়, তাহলে বলা যায় না তার কি হবে। বিক্ষুব্ধ সহদেব সিটে ফিরে গেল না। অনর্থক কাজ দেখিয়ে লাভ কি? পিছনের সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে সিঁড়ির ঘড়িতে চোখ বুলিয়ে নিল। 5:10। ছুটি হবে 5:15। চিনু আসবে 6টায়। চিনুকে সঙ্গে নিয়ে ঘরে পৌঁছতে পৌঁছতে 6:30, 6:45। এটা ট্যাক্সির সময়। চিনু সম্পর্কিত চিন্তায় সর্বাঙ্গে আলোড়ন অনুভব করল সহদেব। শারীরিক উত্তেজনা ও রাগ উভয়ের পারস্পরিক প্রতিক্রিয়ায় তার দেহ মনে অস্থিরতা বেড়েই চলল ক্রমশ। নিচে নামলো আস্তে আস্তে। ততক্ষণে গেটের কাছে জমায়েত শুরু হয়ে গেছে। ফেস্টুন
ও বাখারি মারা পোস্টারগুলো হেলিয়ে রাখা হয়েছে দেওয়ালে। চাপা কথাবার্তা। আর কিছুক্ষণের মধ্যেই ছুটি হবে, হুড়মুড় করে সিঁড়ি শুদ্ধ গোটা বাড়িটাই ভেঙে পড়বে। তারপর প্রসেশন, ইনকিলাব জিন্দাবাদ। দুদণ্ড দাঁড়িয়ে সেই সম্মুখগামী প্রতিবাদ মুখর দৃশ্যটা ভেবে নিল সহদেব। মুহূর্তের জন্য দ্বিধা দেখা দিল মনে, এর মধ্যে তার স্থান কোথায়, বা দাঁড়ালে এই ভিড় ও কোলাহল নিশ্চিত তাকে ঠেলে নিয়ে যাবে ভিয়েতনাম পর্যন্ত। তাহলে দেরি হয়ে যাবে, চিনুর সঙ্গে দেখা হবে না, আর এক মুহূর্ত দেরি করলে তার পক্ষে পালানো সম্ভব হবে না। অস্বস্তি বেশি হওয়ায় পকেটের মধ্যে ছুরিটা চেপে ধরল সহদেব। আহ, ছুরিটা! তারপর দ্রুত পা চালালো। ছোটবেলা থেকেই পলায়ন, যে কোনো পলায়ন তার কাছে বড়ই সুখের ব্যাপার। ট্রামে যেতে যেতে পিছন থেকে আবার সেই কোলাহল শুনল সহদেব। দূর থেকে, তবুও এত দূরেও তা অত্যন্ত স্পষ্ট। আসন্ন সন্ধ্যার বাতাস কেটে সহজেই ছুটে আসে। অন্যমনস্ক হবার জন্য ভিড়ের মধ্যে সেঁধিয়ে গেল সহদেব। 10 মিনিট অপেক্ষার পর সহদেব দেখল ওদিকের ফুটপাত থেকে জেব্রা ক্রসিং ধরে সাবধানে হেঁটে আসছে চিনু। মোটা বিনুনি কোমর পর্যন্ত নামানো, মুখটা তেলতেলে ও খুশি খুশি। হাওয়ার বিরুদ্ধে আসার ফলে ওর শাড়ির আঁচল পিছনে এলোমেলো হয়ে উঠছে। এই সময় ওর ভারী বুক ও শরীরের সমস্ত খাঁজ স্পষ্ট হয়ে ওঠে। ভিতরের অসহনীয় উত্তাপ সহ্য করার জন্য হাঁটু দুটো যতটা সম্ভব কাছাকাছি এনে হাঁ করে নিঃশ্বাস নিল সহদেব। অনেকক্ষণ দাঁড়িয়ে আছো? এই 10 মিনিট। চলো একটা ট্যাক্সি ধরি। ট্যাক্সি কেন, হাঁটি। আজকের ওয়েদার ভালো, চলো না ময়দানের দিকে যাই। ধুত, ওখানে মিটিং হচ্ছে, ঘরে চলো। চিনুর গালের ওপর একটা ব্রণ প্রায় পেকে উঠেছে। সেদিকে তাকিয়ে ধরা গলায় সহদেব বলল, মুখে এখনো ব্যথা আছে, ঘুরবো না। ইস, ফুলোটা এখনো যায়নি। চিনু ঘন হয়ে এলো। ট্রামে বাসে বাহাদুরি দেখানো, কোন দিন বুঝবে মজা? সহদেব হাঁ হুঁ কিছুই করল না, কারণ এই সময় ঈশ্বর প্রেরিত একটা ট্যাক্সিকে সে দাঁড় করাতে পারল। তোমার ঘরটা এত অন্ধকার, যেতে ভালো লাগে না। চলো না, আজ তোমার ব্রণটা গেলে দেবো। ইস, লাগবে না। তোমার আবার লাগে নাকি? সহদেব বুঝতে পারছিল স্নায়বিক উত্তেজনা তার গলা পর্যন্ত উঠে এসেছে। হাঁটু কাঁপছে, গলার স্বর তেমন স্পষ্ট হচ্ছে না। কথা না বাড়িয়ে চিনুর পাশে আরো কিছুটা ঘন হয়ে ওর পায়ের পাতায় আলতো করে পা ঘষে দিল সহদেব। বাঁ হাতটা ছড়িয়ে দিল চিনুর ঘাড়ের পেছনে। বড় রাস্তা এইখানে বাঁক নিয়েছে গলির দিকে। রোয়াকে ভিড়। ট্যাক্সিটা বাঁক নিতে কে যেন ঠান্ডা গলায় শীষ দিয়ে উঠল। বারেক পিছনে তাকিয়ে দেখল সহদেব, কিন্তু রাস্তা সংকীর্ণ হওয়ায় কয়েকটি ঘাড়, মাথা ও পিঠ ছাড়া আর কিছুই ও দেখতে পেল না। সাবধানে তালা খুলে চিনুকে ভিতরে টেনে নিল সহদেব। ভিতর থেকে দরজায় খিল তুলে দিয়ে আলো জ্বালল। বসো। চিনুকে আড়াল করে ছুরিটা বালিশের তলায় ঠেলে দিল সহদেব। চিনু দাঁড়িয়ে আছে, এদিক ওদিক তাকিয়ে ঘর দেখছে। বড় আয়নায় প্রতিফলিত ওর শরীরের ছায়া, বেঁকে দাঁড়ানোর ফলে বেনিশুদ্ধ মাথা ও তৈলাক্ত ঘাড়ের কিয়দংশ দেখা যায়। সহদেবের সর্বাঙ্গ শিরশির করে ওঠে। তলপেটে আকস্মিক ব্যথা শুরু হওয়ায় পিছনের দরজা খুলে অন্ধকারে বেরিয়ে গেল সহদেব। বাথরুম থেকে ফিরে এসে দেখল তক্তপোষের ওপর চিনু বসে আছে। পিছনে ছড়ানো দুটি হাতের উপর শরীরের ভর। চিনুর বুক ঠেলে উঠেছে সামনের দিকে। সহদেবকে দেখেও ওর কোনো ভাবান্তর ঘটল না। বাঁ পায়ের বুড়ো আঙুল বেঁকিয়ে নিরাসক্ত ভঙ্গিতে মেঝেয় আঁকিমুখি কাটতে লাগলো। চিনুর পিছনে ঘরের একমাত্র জানলাটা খোলা, আগে খেয়াল করেনি। এখান থেকে গলিটা স্পষ্ট দেখা যায়, লোকজনের চলাফেরা চোখে পড়ে, এমনকি পানের দোকানের কিছুটা অংশ। খেয়াল হতেই তাড়াতাড়ি সরে গিয়ে জানালাটা বন্ধ করে দিল সহদেব। বন্ধ করলে কেন? অসহিষ্ণুর মতো উঠে দাঁড়ালো চিনু। কি হলো ঘরে এসে? এর চেয়ে ময়দান ঢের ভালো ছিল। আহ, চিনু হাসতে। পাশে গিয়ে ওর হাত ধরে তক্তপোষের উপর টেনে বসালো সহদেব। হাত বাড়িয়ে ঘন করে টানলো চিনুকে। সহদেবের নিঃশ্বাস গরম হয়ে উঠছিল, শরীর কাঁপছিল। কাঁপা হাতে চিনুর ঘাড়ের ওপর থেকে আঁচলটা ফেলে দিতেই সন্দিগ্ধ গলায় চিনু বলল, ছাড়ো। না। নিজের শায়িত হয়ে সহদেব ওকে বিছানার ওপর টানলো। দুই হাতে
ওর দুই বাহু চেপে ধরে খড়খড়ে ও জ্বালাধরা ঠোঁট দুটো চিবুকের তলায় বুকে রাখল। গরম নিঃশ্বাসের স্পর্শে কাতর অস্ফুট শব্দ করে হাত ছুঁড়ল চিনু, ছটফট করে উঠল। শেষে নিরুপায় অসহায়তায় কামড় বসালো সহদেবের হাতে। সহদেব ছেড়ে দিতে আঁচল গুছিয়ে ও উঠে বসল, নিঃশ্বাস নিল। এই জন্যই ঘরে এনেছিলে? সরো, আমি চলে যাচ্ছি। না। চিনু দাঁড়াবার উপক্রম করতেই প্রবল হাতে ওকে বিছানার উপর ঠেলে ফেলে দিল সহদেব। দম নিল। টানা হ্যাঁচড়ার ফলে বালিশটা ছিটকে পড়ে মেঝে। হাত লেগে ছুরিটা খাপ ও ফলা প্রায় আলাদা হয়ে যায়। ভীত চোখে তাকালো চিনু। ওর চোখ থেকে লুকিয়ে ফেলার জন্য দ্রুত হাতে ছুরিটা তুলে নিল সহদেব। চিনুর দেখার দরকার নেই, কিন্তু সেই মুহূর্তেই কি যেন ঘটে গেল, সহদেব প্রস্তুত ছিল না। ইস্পাতের ফলা ইলেকট্রিকের আলোয় ঝকঝক করে উঠতেই ভীত চিনু চিৎকারের জন্য হাঁ করল। ওর কপালে ঘাম, বড় বড় নিঃশ্বাসে বুক ওঠানামা করছে, কিন্তু চেষ্টা সত্ত্বেও গলা দিয়ে কোনো স্বর বেরোল না। উত্তেজনা প্রশমনের প্রাণান্তকর চেষ্টার ভিতর সহদেব লক্ষ্য করল ছুরিটা চিনুকে সম্মোহিত করছে। চিনু ভেঙে পড়ছে। শেষে বালিশে মাথা রেখে হাতের পাতায় চোখ চাপা দিল চিনু। দ্বিধা ও অন্যমনস্কতার ভিতর ভীত সহদেব আলোটা নিভিয়ে ফেলল। আবার আলো জ্বালার পরেও কিছুক্ষণ নিঃসাড়ে পড়ে থাকলো চিনু। অল্প দূরে আলোর সুইচে হাত রেখে দাঁড়িয়ে সহদেব ঘর্মাক্ত চোখের তলা দিয়ে দেখল ওকে। শাড়ির পার উঠে গেছে গোড়ালির ওপরে, কোমরের কাছ থেকে আঁচলটা আলগা। চোখে কাজল ঘষে গিয়ে ছড়িয়ে পড়েছে গাল পর্যন্ত। চুল অগোছালো, গালের যে জায়গায় ব্রণটা ছিল সেখানে এখন এক বিন্দু রক্ত। আরেকটু পরেই সহদেব অনুমান করল রক্তটা জমে যাবে। চিনু নীরবে বসে ক্লান্তভাবে আঁচলটা টেনে গায়ে জড়ানোর কোনো চেষ্টাই সে করছে না। চোখ দুটো তখনও বন্ধ, ঠোঁটের কোণ কুঁকড়ে আছে। এখন সহদেবের মনে এক ধরনের মমতা দেখা দিল। বস্তুত চিনুকে দেখে এখন মায়া হচ্ছিল তার। দূরে দাঁড়িয়ে ও চিনুকে দেখল। আঁচলটা টেনে গায়ে জড়ালো চিনু, বাঁ হাতে আলতো করে বুলিয়ে নিল চুলে। ব্রণে আঙুল ছোঁয়াতেই রক্তের দাগ লাগলো। ক্লান্ত চোখে কমুহূর্ত আঙুলের দিকে তাকিয়ে থেকে ও উঠে দাঁড়াবার চেষ্টা করলো। এই সময় ওর ঠোঁট নাক কুঁচকে ওঠে। উঠতে গিয়েও বসে পড়ল। তারপর সহদেবকে না দেখেই অনুচ্চ গলায় জিজ্ঞাসা করল, এই জন্যই এনেছিলে? সহদেবের উত্তর শোনার অপেক্ষা না করেই আস্তে আস্তে দরজা পর্যন্ত হেঁটে গেল চিনু। অলস হাতে খিল খুলল। এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে নিজের বিশ্বস্ত শাড়িটা দেখল। তারপর অস্পষ্ট গলায় বলল, আমি যাচ্ছি। অস্ফুট স্বরে তারপর কি বলল চিনু সহদেব শুনতে পেল না। অসহায় বিমূঢ় চোখে তাকিয়ে দেখল চিনু বেরিয়ে গেছে। বাইরেটা খুব অন্ধকার, চিনুকে আর দেখা যাচ্ছিল না। বাইরের স্থির অন্ধকারের মধ্যে তাকিয়ে কি করবে কিছুই বুঝতে পারল না সহদেব। নেশার মতো একটা অবশ করা অনুভূতি ক্রমশ ওর সর্বাঙ্গে ছড়িয়ে পড়ছিল। চিনুর এই চলে যাওয়ার অর্থ সে বোঝে। হঠাৎ অপরাধবোধ তীব্র হতে জড়তামুক্ত হবার চেষ্টা করল সে। মুহূর্তে সবকিছু ফাঁকা মনে হলো। তখন আক্রোশ হলো নিজের ওপর। আর কিছু তার করণীয় নেই। নেই এই বোধ মাথায় ধাক্কা দিতেই সর্বাঙ্গে কেঁপে উঠল সহদেবের। মাথার ভিতর কেমন একটা জ্বালা ধরা ভাব, চোখটা ঘামছে, গলা পর্যন্ত উঠে এসে নিঃশ্বাস কেমন যেন আটকে যায়, বেরোতে পারে না। দ্রুত আলো নিভিয়ে বাইরে এলো সহদেব। সব পরিষ্কার। লোকজন যেমন সবসময় নিঃশব্দে গলির পথে হেঁটে যায় তেমনি যাচ্ছে আসছে। পানের দোকানে খদ্দের নেই। দড়ি দিয়ে ঝোলানো বাল্বের আলোটা তাই অত্যধিক জোরালো লাগে চোখে। হঠাৎ কেউ শীষ দিয়ে ওঠে। আশেপাশে দ্রুত চোখ বুলিয়ে কাউকে দেখতে পেল না সহদেব। চিনু হয়তো এখনো বেশি দূর যায়নি, একটু পা চালিয়ে হাঁটলেই ধরতে পারবে। সহদেব রাস্তায় পা দিল। নিঃশব্দে হেঁটে গলি পেরিয়ে বড় রাস্তায় বাঁক নিল। এইখানে আলো বেশি, ভিড়, সব কেমন অসহ্য মনে হয়। বিস্রস্ত ভগ্নদেহ চিনু বারবার নানা বেশে ফিরে আসছে। চোখ ঘামছে, পায়ের জোর কমে আসছে ক্রমশ। রগে ব্যথা, দৃষ্টিও আচ্ছন্ন। স্মৃতি তাড়িত নিশি পাওয়া মানুষের মতো দিকশূন্য সহদেব ট্রাম স্টপ পর্যন্ত গিয়ে থেমে দাঁড়ালো। নেই। শূন্য চোখের সামনে
রাস্তার আলোয় ট্রাম লাইন ঝিকিয়ে উঠল। অনেক দূর পর্যন্ত তাকিয়ে দেখল নিঃসঙ্গ লাইনের ওপর দিয়ে হেলে দুলে একটা ট্রাম ক্রমশ দূর থেকে আরো দূরে চলে যাচ্ছে। অপসৃয়মান লাল বিন্দু দুটি মুহূর্ত চোখে লেগে থাকলো, তারপর আর কিছুই দেখতে পেল না। দিব্যেন্দু পালিতের গল্প আত্মরক্ষা ও তারপর এতক্ষণ শুনলেন আমার কণ্ঠে। শোনার পরে এবার আপনার জানানোর পালা। কেমন লাগলো গল্প, পাঠই বা কেমন লাগলো, এরকম আরো গল্প শুনতে চান নাকি অন্য কিছু, সবই আলোচনা করার জন্য খোলা আছে মন্তব্যের বাক্স, ফেসবুকের পাতা। ভালো লেগে থাকলে একটা লাইক আর কয়েকটা শেয়ার করে দেবেন দয়া করে। আর চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চাইলে করে ফেলতে হবে সাবস্ক্রাইব, অবশ্য সেটা যদি এখনো করে ফেলে না থাকেন তবেই। ভালো থাকুন সবাই, গল্পে, আড্ডায়, পড়ায়, শোনায়, চিন্তায়, চেতনায় থাকুন। দেখা হবে আবার খুব শিগগিরই। আজ আসি,